হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুক্ষণের জন্য কল্পনা করুন, সারাদিন পরিশ্রমের পর আপনি কাজ থেকে বাড়ি ফিরছেন, কিন্তু রাস্তায় আসার পথেই আপনি দেখতে পেলেন আপনার পুরো শহর বা পুরো গ্রামটাই আগুনে জ্বলছে। সমস্ত মানুষজন নিজেদের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যাচ্ছে। চারিদিকে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তখনই আপনি জানতে পারলেন ওই জ্বলন্ত শহরের মধ্যে কোনো একটা বিল্ডিংয়ে বেশ কিছু নিরীহ বাচ্চা আটকে রয়েছে, যাদেরকে শুধুমাত্র আপনিই বাঁচাতে পারবেন। এই অবস্থায় আপনি কি করবেন? নিজের জীবন বাঁচিয়ে ওই বিপদ থেকে পালিয়ে যাবেন, নাকি নিজের জীবনের ঝুঁকি নিয়েও ওই অসহায় বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন? কথাটা ভাবতে খুবই অস্বস্তিকর লাগলেও এই ঘটনাটা কিন্তু একদমই সত্যি। 2018 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঠিক এমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য লস্ট বাস। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.8। তো গল্পটা শুরু হয় 2018 সালের 7ই নভেম্বর আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নামের ছোট্ট একটা শহর থেকে। এই শহরটা চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা ছিল, আর ওই পাহাড়ের ওপরে গাছপালায় ঘেরা ঘন জঙ্গলের মধ্যে বেশ অনেকগুলো বড় বড় টাওয়ার তৈরি করে সেগুলোর সাহায্যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বেশ অনেকগুলো মোটা মোটা ইলেকট্রিক সাপ্লাইয়ের তার নিয়ে যাওয়া হয়েছিল। এই প্যারাডাইস শহরের মধ্যেই আমরা কেভিন নামের এই লোকটাকে দেখতে পাই। কেভিন পেশায় বাচ্চাদের স্কুলের বাসের ড্রাইভার ছিল। ও এমন একটা কোম্পানিতে কাজ করত যে কোম্পানিতে 15-20টারও বেশি স্কুল বাস ছিল, আর ওই কোম্পানিটা ওদের শহরের সমস্ত স্কুলের বাচ্চাদেরকেই বাড়িতে দিয়ে আসা নিয়ে আসার কাজ করত। আর সেজন্যই কেভিনকে মাঝে মাঝেই বিভিন্ন নতুন নতুন স্কুলে যাওয়া আসা করতে হতো। এরকমভাবেই একদিন নিজের ডিউটি শেষ করে বাস ডিপোতে ফিরে ও নিজের ম্যানেজারকে বলে, আমার একটু অতিরিক্ত টাকার প্রয়োজন, তাই আমি কি এক্সট্রা শিফটে কাজ করতে পারি? যেটা শুনে ওর ম্যানেজার রুবি বলে, তোমার মতন আরও অনেকেই আগে থেকে এক্সট্রা শিফটের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে, তাই তোমার আগে তাদেরকে এই শিফটের সুযোগটা দিতে হবে। এই কথা শুনে কেভিন মনে মনে একটু হতাশ হয়ে যায়, কারণ এই মুহূর্তে ওর একটু অতিরিক্ত টাকার প্রয়োজন ছিল। আসলে কেভিনের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে ওর বউ ওকে ছেড়ে চলে গেছিল। এখন বাড়িতে ওর মা, ওর ছেলে আর ওর পোষা একটা কুকুর ছিল। ওর মায়ের বয়স হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে একটু শরীর খারাপ থাকতো, আর তার উপরে ওর কুকুরটার ক্যান্সার হয়েছিল। এখন এদের দুজনে চিকিৎসা করে নিজের ছেলেকে স্কুলে পড়ানোর জন্য ওর বেশ অনেক টাকা খরচ হয়ে যেত। এখন ডিউটি থেকে ফেরার পর কেভিন দেখতে পায় ওর ছেলে আজ স্কুলে না গিয়ে বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলে সময় কাটাচ্ছিল। যেটা দেখে কেভিন খুবই অবাক হয়ে ও ছেলেকে বলে, আমি এত টাকা খরচ করে তোমাকে স্কুলে ভর্তি করেছি, কিন্তু তারপরেও তুমি স্কুলে না গিয়ে বাড়িতে বসে আছো কেন? যেটা শুনে কেভিনের ছেলে বলে, আমার 15 বছর বয়স হয়ে গেছে, আমি আর পড়াশোনা করতে চাই না। আর তাছাড়া তুমিও তো অনেক অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিলে, আমিও তোমার মতন তেমনই কিছু একটা করে নেব। যেটা শুনে কেভিন বলে, ছোটবেলায় আমি পড়াশোনা করার সুযোগ পাইনি, আমার বাবা আমাকে পড়াতে পারিনি, কিন্তু আমি যেভাবেই হোক তোমাকে সেই সুযোগটা দিতে চাইছি, না হলে তোমাকেও বড় হয়ে আমার মতন এই সমস্ত ছোটখাটো কাজ করতে হবে, যেটা করে তুমি ঠিকভাবে নিজের সংসারও চালাতে পারবে না। এখানে কেভিন যখন এই কথাগুলো বলছিল, তখন ওর ছেলে ওর কথার কোনো উত্তর না দিয়ে স্পিকারে জোরে জোরে গান চালিয়ে দেয়। নিজের ছেলের এইরকম ব্যবহার দেখে কেভিন মনে মনে খুবই কষ্ট পায়। এর কিছুক্ষণ পরেই ও লক্ষ্য করে ওর পোষা কুকুরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের কুকুরকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। সেখানে চেক আপ করার পর ডাক্তার জানায় ওর কুকুরের ক্যান্সার একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছে, তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তাই এখন ডাক্তার ওর কুকুরকে একটা ইঞ্জেকশন দিয়ে কোনো রকম যন্ত্রণা ছাড়াই মেরে ফেলেন। এর পরের দিন অর্থাৎ 8ই নভেম্বরের সকালবেলায় প্যারাডাইস শহরের পাশে থাকা একটা পাহাড়ের ওপরের ইলেকট্রিক টাওয়ারের তার ছিঁড়ে মাটিতে পুড়ে যায়, আর সেই ইলেকট্রিক তারের স্পার্কেল থেকে ওখানে থাকা শুকনো ঘাসে আগুন লেগে যায়, যে আগুনটা খুব তাড়াতাড়ি আশেপাশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যেই এই আগুনটা এতটাই বড় হয়ে যায় যে এটাকে অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। এই সময় একজন ট্রাক ড্রাইভার ওই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তিনি দূর থেকে ওই জ্বলন্ত আগুনের ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার ডিপার্টমেন্টে কল করে জানিয়ে দেন। এই খবর পাওয়ার সাথে সাথেই ওখানে দুটো বড় বড় ইঞ্জিন নিয়ে বেশ কিছু ফায়ার ফাইটারের একটা টিম চলে যায়। এই টিমের যিনি ক্যাপ্টেন ছিলেন ওনার নাম ছিল মিস্টার ম্যাকেনজি। ম্যাকেনজি আর তার টিম ওখানে পৌঁছানোর পর দেখতে পায় এখন ওই আগুনটা আশেপাশের বেশ অনেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে, আর যেহেতু ওই পাহাড়ি এলাকায় অনেক জোরে জোরে হাওয়া বইছিল, তাই ওই আগুনটা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আর তাছাড়া এখন পাহাড়ের ওপরে যে জায়গায় আগুন লেগেছিল সেই জায়গায় এদের ফায়ার ইঞ্জিন নিয়ে পৌঁছানোটাও খুবই মুশকিল ব্যাপার ছিল। সেজন্য এখন ওই আগুন নেভানোর বিষয়টা নিয়ে ওরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। সবার আগে ওরা আশেপাশের সমস্ত এলাকার ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেয়, আর সেই একই সাথে এখন ওই বিশাল আগুনটাকে নেভানোর জন্য ওরা ওখানে আরও অনেকগুলো ফায়ার ইঞ্জিন নিয়ে আসে।
এখন ওরা সবাই ম্যাপ খুলে হিসাব করে দেখে এই আগুন থেকে আশেপাশে যে কোনো ছোটখাটো গ্রাম বা শহর অনেকটাই দূরে ছিল। ওরা মনে করেছিল এই আগুনটা কোনোভাবেই কোনো জনবসতির কাছে পৌঁছিয়ে কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। কিন্তু তখনই ক্যাপ্টেন ম্যাকেনজি জানতে পারেন ওই আগুনটা কনকাও নামের একটা ছোট গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন ওই পুরো গ্রামের চারিদিকেই আগুন লেগে গেছে, যে কারণে সমস্ত মানুষজন তাড়াতাড়ি করে নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। আসলে এই সময় হপকিন্স নামের একজন ফায়ার ইঞ্জিনিয়ার ওই কনকাও গ্রামের ওপর দিয়ে আসছিলেন, আর হপকিন্সই ওয়াকিটকির সাহায্যে এই গ্রামে আগুন লাগার খবরটা ক্যাপ্টেন ম্যাকেনজিকে জানিয়ে দেয়। এখন হপকিন্স এই গ্রামের সমস্ত অসহায় মানুষদেরকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন ম্যাকেনজিকে একটা রেস্কিউ টিম ওই গ্রামে পাঠাতে বলে। এই খবর শুনে ক্যাপ্টেন ম্যাকেনজি আর তার টিম প্রচণ্ড অবাক হয়ে যায়। এই আগুনটা যে এত তাড়াতাড়ি পাশের ওই গ্রাম অবধি পৌঁছে গেছে সেটা যেন এরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এই আগুন থেকে ওই গ্রামের দূরত্ব 7 থেকে 8 কিলোমিটারেরও বেশি দূরে ছিল। এখন এরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে এরা যেমনটা কল্পনা করেছিল এই আগুনটা তার থেকে আরও অনেক বিশাল আকার ধারণ করেছে। অন্যদিকে দেখা যায় ফায়ার ইঞ্জিনিয়ার হপকিন্স, যে এখন ওই কনকাও গ্রামের পাশ দিয়েই যাচ্ছিল, সে এখন ওই গ্রামের ভিতরে ঢুকে সেখানে ফেসে থাকা অসহায় মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছে। ও সমস্ত অসহায় লোকজনদেরকে তাদের জ্বলন্ত বাড়ির থেকে বাইরে বের করে আনতে শুরু করে। এখানে এই বিশাল ভয়ঙ্কর আগুনের কারণে আশেপাশের চারিদিকের আকাশে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, যে কারণে এই সমস্ত এলাকায় সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল যেন এখনই রাত হয়ে গেছে। এখন হপকিন্সও ওই গ্রামে ফেসে থাকা শেষ বেশ কিছু লোকজনকে নিজের গাড়িতে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন ম্যাকেনজি 25টা বড় বড় ফায়ার ইঞ্জিন ওই কনকাও গ্রামের দিকে পাঠিয়ে দেন, কিন্তু রাস্তায় বিশাল পরিমাণ আগুনের জন্য এখন কোনো ফায়ার ইঞ্জিনই ওই গ্রাম অবধি পৌঁছাতে পারছিল না, যে কারণে এখন ওই গ্রামের আগুন নেভানোর জন্য ক্যাপ্টেন ম্যাকেনজি ওই জ্বলন্ত পাহাড়ের ওপরে বেশ কিছু ফায়ার ফাইটার প্লেন পাঠিয়ে দেন, যেগুলোর সাহায্যে আকাশপথে জল ফেলে ওই পাহাড় আর গ্রামের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ওই পাহাড়ি এলাকায় এত জোরে হাওয়া হচ্ছিল, যে কারণে প্লেন থেকে ওই সমস্ত আগুনের ওপরে জল ফেলতে খুবই অসুবিধা হচ্ছিল। অতিরিক্ত হাওয়ার কারণে ওই জলগুলো প্লেন থেকেই আকাশপথে অন্যদিকে ভেসে চলে যাচ্ছিল। এদিকে দেখা যায় এখন মুহূর্তের মধ্যেই ওই কনকাও গ্রামের সমস্ত বাড়ি ঘর গাছপালা সবকিছুতেই আগুন লেগে গেছে, যার ফলে এখন চারিদিকের পরিবেশ প্রচণ্ড গরম হয়ে গেছিল। এখন বড় বড় জ্বলন্ত গাছপালা ভেঙে পড়ে ওই গ্রামে ঢোকা বা ওখান থেকে বাইরে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিল। এখন হপকিন্স যখন বুঝতে পারে ওদের কাছে ওই গ্রাম থেকে বাইরে বেরোনোর আর কোনো উপায় নেই, তখন ও নিজের গাড়িটাকে একটা বড় পুকুরের ধারে দাঁড় করিয়ে নিজের সাথে থাকা সমস্ত লোকজনকে ওই পুকুরের জলের মধ্যে ডুবে থাকতে বলে। অন্যদিকে প্যারাডাইস শহরে কেভিন যখন নিজের ডিউটি করছিল, তখন ওর মা ওকে কল করে জানায় ওর ছেলে অর্থাৎ শনের খুবই শরীর খারাপ করেছে। অতিরিক্ত জ্বর আসার কারণে এখন শনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাই কেভিন যেন তাড়াতাড়ি করে নিজের ডিউটি শেষ করে শনের জন্য ওষুধ নিয়ে আসে। নিজের ছেলের এই অবস্থার কথা শুনে কেভিন একটু চিন্তায় পড়ে যায়। তখনই ও রাস্তা দিয়ে আসার সময় দূরের আকাশে বিশাল পরিমাণ কালো ধোঁয়া আর ছাই দেখতে পায়, কিন্তু এই বিষয়ে ও কোনো রকম গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি করে নিজের ছেলের জন্য এক প্যাকেট ওষুধ কিনে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছিল। কিন্তু তখনই কেভিনের ম্যানেজার অর্থাৎ রুবি ওকে কল করে জানায়, তুমি তাড়াতাড়ি করে নিজের বাস নিয়ে আমাদের গ্যারেজে ফিরে এসো, তুমি ফিরে আসলে ওই বাসটার সার্ভিসিং করানো হবে। এই কথা শুনে কেভিন একটু চিন্তায় পড়ে যায়, কারণ এখন ও যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ নিয়ে নিজের ছেলের কাছে পৌঁছাতে চাইছিল। কিন্তু এখন যদি ওকে এই বাসটা গ্যারেজে ফেরত দিতে যেতে হয়, তাহলে ওর আরও অতিরিক্ত 2-3 ঘন্টা সময় লেগে যাবে। সেজন্য এখন কেভিন কোনোভাবেই নিজের চাকরির কোনো রকম পরোয়া না করে গ্যারেজে না গিয়ে সরাসরি নিজের বাড়ির দিকে এগোতে শুরু করে। অন্যদিকে দেখা যায় 20-30টা ফায়ার ইঞ্জিন, 10-12টা প্লেন আর হেলিকপ্টারের সাহায্যেও ক্যাপ্টেন ম্যাকেনজি আর তার টিম কোনোভাবেই এই আগুনটা নেভাতে পারছে না। প্রতি মুহূর্তেই এই আগুনটা আশেপাশের অনেকটা করে এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন আগুনের আকার আয়তন আর হাওয়ার গতিপথ দেখে ক্যাপ্টেন ম্যাকেনজি আর তার টিম হিসাব করে দেখতে পান খুব তাড়াতাড়ি এই আগুনটা প্যারাডাইস শহর অবধি পৌঁছে যাবে। সেজন্য এখন তাড়াতাড়ি করে সমস্ত প্যারাডাইস শহরটাকে খালি করার জন্য ঘোষণা করে দেওয়া হয়। এখন এই খবরটা পাওয়ার পর প্যারাডাইস শহরের সমস্ত লোকজনও তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে শুরু করে। এখন সমস্ত বাচ্চাদের স্কুলেও ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, যেহেতু এই বাচ্চারা একা একা বাড়ি যেতে পারবে না, তাই এখন এদের সবার বাবা মাকে স্কুলে এসে নিজেদের বাচ্চাকে নিয়ে যেতে বলা হয়। কিন্তু দেখা যায় শেষ অবধি 23টা বাচ্চার বাবা মা সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনি। আসলে এই সমস্ত বাচ্চার বাবা মায়েরা শহরের বাইরে অনেক দূরে কাজ করত, আর সেজন্যই এখন ওরা সময়ের মধ্যে এই জায়গায় পৌঁছাতে পারবে না। তাই এখন এই সমস্ত বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্য স্কুলের প্রিন্সিপাল আর টিচাররা মিলে গ্যারেজে কল করে এখানে একটা স্কুল বাস পাঠাতে বলে।
এই খবরটা পাওয়ার পর এখন গ্যারেজ ম্যানেজার রুবি ওয়াকিটকির সাহায্যে ওর গ্যারেজের সমস্ত স্কুল বাসের ড্রাইভারদেরকে জানায় যে সমস্ত খালি বাসের ড্রাইভার ওই স্কুলের ধারে পাশে আছে তারা যেন তাড়াতাড়ি করে ওই স্কুলে গিয়ে ওখান থেকে বাচ্চাদেরকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয়। কিন্তু সমস্যা হলো এই আগুনের খবর পাওয়ার কারণে সমস্ত বাস ড্রাইভাররা আগে থেকেই এই শহর ছেড়ে পালিয়ে গেছিল, যে কারণে এখন কেউই রুবির কথার কোনো উত্তর দিচ্ছিল না। এদিকে রুবি ওয়াকিটকের মধ্যে দিয়ে বারবার খুবই অসহায়ভাবে ওই সমস্ত বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে শুরু করে। এখন শেষ অবধি কেউ উত্তর দিচ্ছে না দেখে কেভিন জানায়, আমি ওই স্কুলের আশেপাশেই আছি, আমি সময়ের মধ্যে ওই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবো। এই কথাটা শুনে রুবি খুবই নিশ্চিন্ত হয়। আসলে প্রথমের দিকে কেভিন ইচ্ছা করেই রুবির কথার কোনো উত্তর দিচ্ছিল না, যাতে ও তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে নিজের ছেলের কাছে পৌঁছাতে পারে। কিন্তু যেহেতু এখন ওই বাচ্চাদেরকে বাঁচানোর মতন কেউই ছিল না, তাই ও বাধ্য হয়ে ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখন কেভিন বাড়ি না গিয়ে সরাসরি ওই স্কুলের দিকে নিজের বাসটা ঘুরিয়ে নেয়। স্কুলে পৌঁছানোর পর দেখা যায় ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, সবাই আগে থেকেই ওখান থেকে চলে গেছে। এখন স্কুলের মধ্যে শুধুমাত্র স্কুলের প্রিন্সিপাল, ওই 23টা বাচ্চা আর তাদের টিচার মেরি রয়েছে। এখন টিচার মেরি আর কেভিন মিলে ওই বাচ্চাদেরকে স্কুল বাসে তুলে নেয়, কিন্তু কেভিন জানায় এতগুলো বাচ্চাকে ও একা সামলাতে পারবে না, তাই মেরিকেও এই বাচ্চাদের সাথেই বাসে করে যেতে হবে। যেটা শুনে এখন মেরিও কেভিনের কথায় রাজি হয়ে যায়। এদেরকে বলা হয়েছিল এই বাচ্চাদেরকে নিয়ে এই শহরের শেষ প্রান্তে থাকা অন্য একটা স্কুলে পৌঁছাতে। ওই স্কুলে পৌঁছানোর জন্য এদের 10 মিনিট সময় লাগার কথা, কিন্তু যেহেতু এখন এই শহরের সমস্ত লোকজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তাই রাস্তায় গাড়ির প্রচণ্ড ভিড় জমে গেছিল। যেটা দেখে কেভিন ম্যাপের সাহায্যে ওই স্কুলে পৌঁছানোর একটা শর্টকাট রাস্তা খুঁজে সেটা দিয়েই এগোতে শুরু করে। আসলে কেভিন চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চাদেরকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে ও যেন তাড়াতাড়ি করে নিজের ছেলে আর মায়ের কাছে যেতে পারে। কিন্তু এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেও ওরা আবারও ট্রাফিক জ্যামে ফেসে যায়। আসলে এখন এই পুরো শহরের সমস্ত রাস্তায় গাড়ির ভিড় জমে গেছিল। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর কেভিন লক্ষ্য করে এখন ওদের আশেপাশের সমস্ত রাস্তাতেও কালো ধোঁয়া আর ছাই ভরে যেতে শুরু করেছে। আসলে এতক্ষণে এই আগুনটা এদের শহরের একদম কাছে চলে এসেছিল, যে কারণে এখন এই পুরো শহরের সমস্ত লোকজনকেই এখান থেকে অনেক দূরে চলে যেতে বলা হয়। এখন সমস্যা হলো কেভিনকে ওই বাচ্চাদেরকে নিয়ে শহরের শেষ প্রান্তে থাকা যে স্কুলে যেতে বলা হয়েছিল সেই স্কুলটাও এখন বিপদসীমার মধ্যে পড়ে গেছিল। তাই রুবি বারবার ওয়াকিটকির সাহায্যে কেভিনের সাথে যোগাযোগ করে ওদেরকে ওই স্কুলে না গিয়ে শহরের বাইরে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গায় যেতে বলার চেষ্টা করে। কিন্তু এখানে ও অনেকবার চেষ্টা করার পরেও কোনোভাবেই কেভিনের সাথে যোগাযোগ করতে পারছিল না। এমনকি এখন কোনোভাবেই কেভিনের ফোনেও কল ঢুকছিল না। আসলে অতিরিক্ত আগুনের কারণে এখন এই শহরের সমস্ত টেলিফোন টাওয়ার আর রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এখন আগুনের প্রকোপ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার কারণে রুবি আর ওর বাকি এমপ্লয়িরাও ওদের অফিস থেকে পালিয়ে যায়। এদিকে কেভিন আর মেরি কোনো কিছু না জেনেই ওই বাচ্চাদেরকে নিয়ে প্যারাডাইস স্কুলের দিকে এগোচ্ছিল। অন্যদিকে দেখা যায় পাহাড়ি জঙ্গল থেকে আগুন এখন প্যারাডাইস শহরের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আস্তে আস্তে এক এক করে এই শহরের সমস্ত বাড়িঘরেই আগুন লেগে যাচ্ছিল। ক্যাপ্টেন ম্যাকানজি আর তার টিম যেমনটা কল্পনা করেছিল এই আগুনটা তার থেকেও আরও বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। এখন যেহেতু শহর থেকে বাইরে বেরোনোর সমস্ত রাস্তায় গাড়ির লম্বা জাম লেগে গেছিল, তাই অনেক মানুষই রাস্তার মাঝখানে নিজেদের গাড়ি রেখে দিয়ে পায়ে হেঁটেই শহর থেকে বাইরে বেরোতে শুরু করে, যার ফলে এখন চারিদিকের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছিল। এদিকে কেভিন যখন জানতে পারে ওর আশেপাশের সমস্ত রাস্তা এমনকি শহরের হাইওয়েতেও লম্বা জাম লেগে গেছে, তখন ও খুবই চিন্তায় পড়ে যায়। এখন ও বারবার করে নিজের ছেলে অর্থাৎ শনকে কল করতে শুরু করে, কিন্তু শন কেভিনের কোনো কলই রিসিভ করছিল না। যেটা দেখে কেভিন আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ শন এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর কেভিনের মা গাড়ি চালাতে পারে না। তাই এখন কেভিন যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চাদেরকে সুরক্ষিত জায়গায় রেখে নিজের ছেলে আর মাকে বাঁচানোর জন্য যেতে চাইছিল। এই সমস্ত চিন্তা করতে করতে কেভিন মেরিকে নিজের বাসটা চালাতে বলে নিজের রাস্তায় নেমে সমস্ত গাড়িগুলোকে সাইডে সরিয়ে জাম ক্লিয়ার করতে শুরু করে, যাতে এরা তাড়াতাড়ি করে এই জায়গা থেকে বেরিয়ে প্যারাডাইস স্কুলে পৌঁছাতে পারে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কেভিন আর মেরি মিলে খুব সহজেই ওই জাম কাটিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ঘটনায় ওরা দুজন খুবই খুশি হয়, কারণ ওরা মনে করেছিল এখন হয়তো ওরা একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছে। কিন্তু ওই স্কুলে পৌঁছানোর পর দেখা যায় ওই স্কুল আর তার আশেপাশের সমস্ত জায়গায় আগুনে জ্বলছে, যেটা দেখে প্রথমের দিকে এরা দুজন একটু ঘাবড়ে গেছিল। এখন মেরি বাস থেকে বাইরে বেরিয়ে ওই স্কুলের আশেপাশের এরিয়াটা একটু ভালো করে খোঁজাখুঁজি করে দেখতে শুরু করে। ও মনে করেছিল এই বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে ওদের বাবা মায়েরা হয়তো এখানে চলে এসেছে, কিন্তু তখনই ও লক্ষ্য করে এই পুরো স্কুলটাই আগুনে জ্বলছে আর এর আশেপাশে কোথাও কোনো লোকজন নেই। এসব কিছু দেখে মেরি আর কেভিন দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গেছিল।
এখন ওদের কি করা উচিত ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে বাসের ভিতর থেকে ওই বাচ্চারাও এত আগুন আর আশেপাশের এত ভয়ঙ্কর পরিবেশ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন কেভিন আর মেরি মিলে ঠিক করে নেয়, যেহেতু এই স্কুলেও আগুন লেগে গেছে, তাই এখন ওরা দুজন এই বাচ্চাদেরকে নিয়ে শহরের একদম বাইরে থাকা একটা ইভ্যাকুয়েশন সেন্টারে চলে যাবে। এই রকম ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্যই শহরের বাইরে ওই সমস্ত ইভ্যাকুয়েশন সেন্টারগুলো তৈরি করা হয়েছিল। এখন প্ল্যান মতন ওরা সেদিকেই এগোতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে বহু কষ্ট করে ওরা যখন কোনো রকমের হাইওয়েতে পৌঁছায়, তখন আশেপাশের অবস্থা দেখে কেভিন প্রচণ্ড অবাক হয়ে যায়। দেখা যায় আগুনের কারণে এখন হাইওয়ের সমস্ত রাস্তা নষ্ট হয়ে গেছে। সমস্ত লোকজন রাস্তার মাঝখানে নিজেদের গাড়ি রেখে পালিয়ে গেছে। বাকি যারা এখানে ফেসে আছে তাদের মধ্যে থেকে এখন অনেকেই আগুনে জ্বলছে। দেখে মনে হচ্ছিল এখন চারিদিকের পরিবেশটাই যেন নরকে পরিণত হয়েছে। কিন্তু এসব কিছুর মধ্যেও পুলিশ আর ফায়ার ফাইটাররা নিজেদের সমস্ত ক্ষমতা দিয়ে এই আগুন নিভিয়ে এখানে ফেসে থাকা মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। এখন কেভিন খুব ভালোভাবেই বুঝতে পারে এই মুহূর্তে এই হাইওয়ে দিয়ে ও আর কোনোভাবেই নিজের বাস নিয়ে এগোতে পারবে না। সেজন্য ও এখান দিয়ে বাইরে বেরোনোর অন্য কোনো একটা রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু তখনই ও দেখতে পায় এই অবস্থাতেও বেশ কিছু লোকজন রাস্তায় পড়ে থাকা গাড়ি, ট্রাক আর আশপাশের দোকান থেকে জিনিসপত্র লুটপাট করছে। আর তাদের মধ্যে থেকেই এখন বেশ কিছু লোকজন কেভিনদের বাসের দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে কেভিন তাড়াতাড়ি করে রাস্তার ডিভাইডারের ওপরেই নিজের বাস তুলে দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় রুবি আর ওই সমস্ত বাচ্চাদের বাবা মারা এখন শহরের বাইরে থাকা ইভ্যাকুয়েশন সেন্টারে পৌঁছে গেছে। কিন্তু এখন যেহেতু এরা কোনোভাবেই কেভিন বা টিচার মেরির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, তাই এরা সবাই ওই বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেছিল। এদিকে দেখা যায় কেভিন ওই হাইওয়ে থেকে নিচে নেমে এসে শহরের ভিতরে থাকা অন্য একটা ছোট রাস্তা দিয়ে শহর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু এখন চারিদিকে এতটা পরিমাণ কালো ধোঁয়া আর ছাই ছড়িয়ে পড়েছিল যে রাস্তায় কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না, যে কারণে কেভিনের গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। এসব কিছুর মধ্যে বাইরে থাকা ওই সমস্ত কালো ধোঁয়া গাড়ির ভিতরে ঢুকে আসতে শুরু করে, যে কারণে এখন বাচ্চাদের নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন মেরি তাড়াতাড়ি করে বাসের সমস্ত জানলাগুলো পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। কিন্তু এর ফলে আবার ভিতরের পরিবেশ খুবই গরম হয়ে গেছিল। আর এখন এই অতিরিক্ত গরমের কারণে বাসের ভিতরে থাকা একটা বাচ্চার স্ট্রোক করে যায়। এদিকে বাসের ভিতরে এদের কাছে কোনো রকম পানীয় জল ছিল না, যে কারণে এখন মেরি কেভিনকে একটা দোকানের পাশে বাস দাঁড় করাতে বলে বাইরে রাস্তায় বেরিয়ে ওই অসুস্থ বাচ্চাটার জন্য জল খুঁজতে চলে যায়। এখন দেখা যায় বাইরে অতিরিক্ত ধোঁয়ার কারণে কোনো কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর মেরি একটা ক্যাম্পিং ভ্যানের মধ্যে থেকে বেশ কিছু বোতল জল খুঁজে পায়। এখন ও তাড়াতাড়ি করে ওই জলের বোতলগুলো নিয়ে নিজের বাসে ফিরে আসে। কিন্তু তখনই ওদের পাশে একটা জায়গায় বিশাল জোরে বিস্ফোরণ ঘটে, যেখান থেকে চারিদিকে বিশাল পরিমাণ আগুন ছড়িয়ে পড়ছিল। এখন ওই আগুনের হাত থেকে বাঁচার জন্য কেভিন নিজের বাস নিয়ে পাশের অন্য একটা সরু রাস্তা দিয়ে ঘুরে যেতে শুরু করে। আর এভাবেই ওরা মাটির তৈরি একটা কাঁচা রাস্তার সামনে এসে পৌঁছায়। কেভিন বলে, এই রাস্তাটা আমি খুব ভালোভাবেই চিনি, এটার সাহায্যে আমরা আবার হাইওয়েতে পৌঁছাতে পারবো। কিন্তু সমস্যা হলো এটা খুবই সরু একটা পাহাড়ি রাস্তা, আর এই পুরো রাস্তার পাশেই খুবই গভীর একটা খাদ রয়েছে। তাই আমাদেরকে এখান দিয়ে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে। সামান্য একটু ভুল হলেই আমরা সবাই ওই গভীর খাদের মধ্যে পড়ে মারা যাব। এইভাবে আস্তে আস্তে বহু সাবধানে গাড়ি চালিয়ে কেভিন ওর বাসটা নিয়ে পাহাড়ের অন্যদিকের একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। কিন্তু এখানে আসার পর ও লক্ষ্য করে বেশ কিছু লোকজন পায়ে হেঁটে হেঁটে সেই দিকে এগোচ্ছে যে রাস্তা দিয়ে ওরা এক্ষুনি ফিরে এলো। এখন ওই লোকগুলো কেভিনকে বলে, তোমরা যেদিকে এগোচ্ছ সেই দিকের রাস্তাটা আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই তোমরা যে রাস্তা দিয়ে এখানে এসেছো সেদিক দিয়েই আবার পিছনে ফিরে যাও। এই কথা শুনে এখন কেভিন প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ যে রাস্তা দিয়ে ওরা এখন ফিরে এসেছে সেই জায়গাটাও আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই ওদের পক্ষে পিছনে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সেজন্য এখন কেভিন বাস থেকে বাইরে বেরিয়ে পাশের একটা উঁচু পাহাড়ের ওপরে উঠে আশপাশের সমস্ত জায়গাটা ভালো করে দেখতে শুরু করে। বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর কেভিন দেখতে পায় এখন ওরা যে জায়গায় রয়েছে তার আশেপাশের চারিদিকে সমস্ত জায়গায় আগুনে জ্বলছে, যার মানে ওরা আগুনের একদম মাঝখানে ফেসে গেছে। এই অবস্থায় ওদের পক্ষে এই জায়গা থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব না। এখন কেভিন নিজের বাসে ফিরে এসে খুবই হতাশ হয়ে মেরিকে জানায়, এই মুহূর্তে আমাদের কাছে এই জায়গা থেকে বাইরে বেরোনোর মতন কোনো রকম রাস্তা নেই। এই অবস্থায় এই বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে বাঁচানোর জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, আর সেটা হলো আমাদেরকে চুপচাপ এই বাসের মধ্যে বসেই সাহায্য আসার জন্য অপেক্ষা করতে হবে। কেভিন মনে করেছিল এই সমস্ত আগুন ওদের কাছে পৌঁছানোর আগেই ফায়ার ফাইটাররা ওদের কাছে এসে ওদেরকে বাঁচিয়ে নেবে। এখন কেভিন নিজের জামা ছিঁড়ে সেগুলোর ছোট ছোট টুকরো করে সেগুলোকে জলে ভিজিয়ে বাচ্চাদের মুখে বেঁধে দেয়।
যাতে এই ভিজে কাপড়গুলোকে মাস্ক হিসাবে ব্যবহার করে ওই বাচ্চারা এই ধোঁয়ার মধ্যেও একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। এরপর কেভিন সেলোটেপ দিয়ে ওই বাসের সমস্ত এসি ভেন্টগুলোকেও বন্ধ করে দেয়, যাতে বাইরে থেকে কোনো কালো ধোঁয়া ভিতরে আসতে না পারে। এসব কিছু করে ওরা চুপচাপ বসে ফায়ার ফাইটারদের আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে এই শহরের সমস্ত ফায়ার ফাইটারদের ক্যাপ্টেন মিস্টার রে জানতে পারেন আগুনের কারণে এখন বহু মানুষ রাস্তায় তাদের গাড়ির মধ্যেই ফেসে আছে, আর বহু মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য রাস্তায় পায়ে হেঁটেই এদিক ওদিক পাগলের মতন ছুটোছুটি করছে। এখন যদি সঠিক সময়ের মধ্যে এই লোকগুলোকে বাঁচিয়ে শহর থেকে বাইরে না বের করা হয়, তাহলে কাল সকালের মধ্যে এই শহরের বহু হাজার হাজার মানুষ মারা যাবে। এই সমস্ত খবর পাওয়ার পর এখন ক্যাপ্টেন রে খুব ভালোভাবেই বুঝতে পারেন ওনাকে আগুন নেভানো অথবা শহরে ফেসে থাকা অসহায় মানুষদেরকে বাঁচানো, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা কাজ বেছে নিতে হবে। এখন ক্যাপ্টেন রে ঠিক করে নেয় উনি আগুন নেভানো বাদ দিয়ে সবার আগে এই শহরে ফেসে থাকা অসহায় মানুষদেরকে বাঁচাবেন। আর সেজন্য উনি নিজের সমস্ত ফায়ার ফাইটার আর পুলিশদেরকে আদেশ দেন তারা যেন এখন আগুন নেভানো বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে এই শহরে ফেসে থাকা অসহায় মানুষদেরকে বাঁচাতে শুরু করে। এদিকে দেখা যায় কেভিন আর তার বাসের আশেপাশের পরিবেশটা এতটাই গরম হয়ে গেছিল যে এখন ওদের বাসের জানলার কাঁচেও কোনোভাবে হাত দেওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর কেভিন লক্ষ্য করে ওদের বাসের আশেপাশের সমস্ত গাছপালায় এখন আগুন ধরতে শুরু করেছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে বাসের বাইরে বেরিয়ে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বাসের আশেপাশে থাকা আগুনগুলোকে নেভাতে শুরু করে। কিন্তু এই বিশাল আগুন নেভানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এদিকে কিছুক্ষণের মধ্যেই ওর হাতে থাকা ওই ফায়ার এক্সটিংগুইশারটাও ফুরিয়ে যায়। এখন কেভিন খুব ভালোভাবেই বুঝতে পারে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে ওদের পক্ষে আর কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব হবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই ওই আগুনটা এসে এদের সবাইকেই পুড়িয়ে মেরে ফেলবে। এখন বাঁচতে গেলে ওদেরকে এই আগুনের মধ্যে দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সেজন্য এখন কেভিন তাড়াতাড়ি করে নিজের বাসে ফিরে এসে ওই জায়গা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু এখন অতিরিক্ত গরমের কারণে কোনোভাবেই ওর বাসের ইঞ্জিনটা চালু হচ্ছিল না। সেজন্য এখন কেভিন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে ওই বাসের গরম ইঞ্জিনটাকে ঠিক করতে শুরু করে। এখানে বাসের ইঞ্জিন এতটাই গরম হয়ে গেছিল যে এই কাজটা করতে গিয়ে ওর হাত পুড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও ও বহু কষ্ট করে নিজের পোড়া হাত দিয়েই ওই বাসের ইঞ্জিনটাকে ঠিক করে নিজের বাসটাকে চালু করে নেয়। এরপর কেভিন ওই আগুনের মধ্যে দিয়েই জোরে জোরে বাস চালিয়ে ওখান থেকে সামনের দিকে এগোতে শুরু করে। এখন কেভিন এই জ্বলন্ত নরকের মধ্যে দিয়ে পাগলের মতন গাড়ি চালাচ্ছিল, আর বাইরের এই সমস্ত পরিবেশ দেখে ভিতরে থাকা বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। চারিদিকে আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে একটা সময় এরা সবাই মনে করেছিল এরা হয়তো এখানেই আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু কেভিন বেশি কিছু ভাবনা চিন্তা না করে ওই আগুনের মধ্যে দিয়েই জোরে বাস চালিয়ে সবকিছু ভাঙতে ভাঙতে সামনে এগোতে শুরু করে। এইভাবে বেশ অনেকটা পথ এগোনোর পর ওরা অবশেষে ওই ভয়ঙ্কর আগুন থেকে বাইরে বেরিয়ে শহরের একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। অবশেষে ওরা ওই আগুন আর কালো ধোয়ার নরক থেকে বেঁচে ফিরে এসেছিল। এটা দেখে এখন কেভিন মেরি দুজনেই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু এত কিছুর পরেও এখনও বাসের ভিতরে থাকা বাচ্চারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিল। এরপর কেভিন তাড়াতাড়ি করে নিজের বাস নিয়ে শহরের বাইরে থাকা সেই ইভ্যাকুয়েশন ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে এই শহরের সমস্ত অসহায় মানুষদেরকে নিয়ে এসে রাখা হয়েছিল। আর এই ক্যাম্পের মধ্যেই ওই সমস্ত বাচ্চাদের বাবা মায়েরাও ওদের জন্য অপেক্ষা করছিল। এখানে দূর থেকে নিজেদের বাবা মাকে দেখতে পেয়ে অবশেষে এই সমস্ত বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রচণ্ড আনন্দ পায়। এখন এক এক করে সমস্ত বাচ্চাদেরকে তাদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। এখানে নিজেদের বাচ্চাদেরকে এইরকম সুরক্ষিত অবস্থায় দেখে তাদের বাবা মারা আনন্দে কেঁদে ফেলেছিল। এখন অবশেষে কেভিন নিজের ডিউটিটা শেষ করতে পেরেছিল। এখানে প্রত্যেকেই কেভিনের এই দুঃসাহসিক কাজের জন্য ওর খুবই প্রশংসা করে জোরে জোরে হাততালি দিতে শুরু করে। এমনকি কেভিনের ম্যানেজার রুবিও প্রচণ্ড খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এখন সমস্ত বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে এই ক্যাম্পে পৌঁছে দেওয়ার পর কেভিন ওই ক্যাম্পের মধ্যেই নিজের ছেলে আর মাকে খুঁজতে শুরু করে। বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ওই ক্যাম্পের একটা অ্যাম্বুলেন্সের ধারেই ও নিজের মাকে দেখতে পায়। এখন কেভিন তাড়াতাড়ি করে নিজের মায়ের কাছে গিয়ে ওনাকে প্রশ্ন করে, তুমি একা একা এখানে আসলে কিভাবে? কেভিনের মা বলে, আমাদের প্রতিবেশী আমাকে আমাদের বাড়ি থেকে তুলে এই জায়গায় নিয়ে এসেছে, আর শনের মা আমাদের বাড়িতে এসে শনকে নিজের সাথে করে নিয়ে গেছে। শহরে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই শনের মা ওকে বাঁচানোর জন্য চলে এসেছিল। তুমি চিন্তা করো না, আমি আর শন দুজনেই সুরক্ষিত আছি। এই খবরটা শোনার পর এখন কেভিন অবশেষে একটু নিশ্চিন্ত হতে পারে। এই ঘটনার পরের দিন সকালে দেখা যায় শহরের সেই বিশাল আগুনটা এখন নেভানো হয়েছে, কিন্তু ওই আগুনের কারণে এখন পুরো প্যারাডাইস শহরটাই পুড়ে ছাই হয়ে গেছিল। এই শহরের সমস্ত বাড়ি ঘর গাড়ি সবকিছুই আগুনে পুড়ে শেষ হয়ে গেছিল।
এখানে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। পরের দিন সকালে সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর কেভিন খুবই হতাশ হয়ে ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। দেখা যায় আগুনে পুড়ে এখন সবকিছুই শেষ হয়ে গেছে। নিজের বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করার পর ওই ছাইয়ের মধ্যে থেকে ও নিজের আর নিজের ছেলের অর্ধেক পুড়ে যাওয়া একটা ছবি খুঁজে পায়। এখন ও খুবই হতাশ হয়ে ওই ছবিটাকেই নিজের কাছে গুছিয়ে রেখে দেয়। কেভিন মনে করেছিল এখন হয়তো ওর ছেলে ওকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়ে ওর প্রাক্তন স্ত্রীর কাছে চলে গেছে, যেটা ভেবে ওর খুবই মন খারাপ হয়ে যায়। কিন্তু তখনই ও লক্ষ্য করে দূর থেকে একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছে। গাড়িটা কাছে আসার পর ভিতর থেকে ওর ছেলে বাইরে বেরিয়ে কেভিনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। আর দূরেই গাড়ির পাশে দাঁড়িয়ে কেভিনের স্ত্রীও ওদের দুজনের এই দৃশ্যটা খুবই হাসি মুখে দেখছিল। এখন কেভিন খুবই আনন্দে ওর ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যার মানে হলো এখনও ওদের দুজনের মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়নি। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় এখনও অবধি এটাই ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুন। এই আগুনের কারণে 13,500টারও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছিল। 85 জন মানুষ তাদের জীবন হারিয়েছিল। পরবর্তীকালে তদন্ত করে জানা যায় যে ইলেকট্রিক কোম্পানির তার ছিঁড়ে এই আগুনের সূচনা হয়েছিল সেই কোম্পানির কাজের মধ্যে অনেক ভুলভাল আর অনিয়ম ছিল, আর সেজন্যই এই বিশাল দুর্ঘটনার জন্য ওই কোম্পানিকেই দায়ী করা হয়। পরবর্তীকালে এই ক্ষতিপূরণের জন্য ওই কোম্পানি থেকে $13.5 বিলিয়ন ক্ষতিপূরণ নেওয়া হয়েছিল, যেগুলোকে ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর কেভিন একজন টিচার হওয়ার জন্য ট্রেনিং নেয়, আর বর্তমানে ও ক্যালিফোর্নিয়ার একটা স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো রকম মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারো, আর খারাপ লেগে থাকলে এটাকে অবশ্যই একটা ডিসলাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।